একেবারেই। স্যার আরও একটা বিষয় বলুন যে এই রকম একটা সময় যখন আমরা দেখলাম যে বারবার বিভিন্ন ভোটে 7 দফা 8 দফা ছাড়া নাকি ভোট হয় না, বাংলার নাকি এতটাই অশান্ত পরিবেশ যে বাংলায় এত কম দিনে ভোট করা যায় না, সেটাও তো করে দেখিয়ে দিল নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স তো দেখিয়ে দিল। দেখুন, অনেক দফা, এক দফার মধ্যে কতগুলো সুবিধা অসুবিধা আছে। আপনি দুটো দফাতে ভোট করলেন, যত বাহিনী আনতে হলো, যদি আপনি 7 দফা 8 দফায় করেন এত বাহিনী আনতে হয় না, এর আগে কখনো আনা হয়নি, এটা একটা। আবার একটা হচ্ছে যে ধরুন আপনি কুচবিহারে ভোট করলেন, সেখানে গুন্ডা মাদ্রাসা কাজ করার পর আবার চলে আসলাম মুর্শিদাবাদে কাজ করতে। একাধিক দফায় ভোট হলে একই গুন্ডা মাদ্রাসা একাধিক জায়গায় কাজ করতে পারে, একই কেন্দ্র বাহিনী যেমন একাধিক জায়গায় কাজ করতে পারে, সেরকম অত সুবিধা অসুবিধা দুই আছে। তাহলে কি এই যে কম দফায় ভোট হলে পরে, তাহলে কি এই যে আপনি যাদেরকে বলছেন যারা অশান্তি ছড়ায়, এই সমস্ত ব্যক্তিরা আসলে সময় পাচ্ছে না অন্য জায়গায় যাওয়ার, যে অশান্তি করার, এক দফায় যদি আপনি ভোট করেন, তাহলে গুন্ডা বদমাশদের এক জায়গাতেই অশান্তি করে সন্তুষ্ট থাকতে হবে, সে 7টা জায়গায় অশান্তি করতে যেতে পারবে না। আপনার নিজের একটা অভিজ্ঞতা জানতে চাইবো কোনো ভোটের দিনে। দেখুন, আমি তখন শিলিগুড়িতে ছিলাম, এরকম বিধানসভার ভোট, তো ওখানেও তো গুন্ডা বদমাশ থাকে। তো একজন গুন্ডা এসে, আমি খবর পেলাম যে ওই বুথের কাছে এসে দাঁড়াচ্ছে। এবারও যেটা আপনি দেখেছেন, ভবানীপুরেও দেখেছেন, যে লোকরা ওনাকে দেখলেই ভয় পেয়ে আসবে না কেউ কেউ লোক ভোট দিতে। তো তখন আমি খবর পেলাম, আমি তাকে গিয়ে বললাম যে আপনার ভোটার কার্ড আছে, আপনি ভোট দেবেন? তো বলছে দেবো, একটু পরে দেবো। আমি বললাম তো পরে দেবো, তাহলে বাড়ি যান। তো সে তো বাড়ি যেতে চায় না। আমি বললাম যে তাহলে কিন্তু প্রিজন ভ্যানে উঠবে। তখন শ্বশুর করে গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পড়ল। তো তারপরে ওখানে কিন্তু অভিযোগ হয়নি। যে আপনি যখনই নিরপেক্ষভাবে কাজ করবেন, যে তুমি গুন্ডা আছো, তুমি যদি ভোট দিতে চাও লাইনে দাঁড়াও, নাহলে বাড়িতে যাও, এখানে দাঁড়ানো যাবে না, 144 ধারা আছে। তখন তুমি যদি দাঁড়াও তাহলে তোমাকে হাজতে যেতে হচ্ছে। ও হাজতে তো যেতে চাইবে না। আমি বললাম, যখন মর্গে যাওয়ার প্রশ্ন উঠবে যাবে না, হাজতে যাওয়ার প্রশ্ন উঠবে যাবে না। যখন আপনি এ দুটোর কোনো ভয়ই নাই, তখন সে মস্তানি করবে। আর এই যে আমরা এবারে দেখলাম যে জম্মু কাশ্মীর, আর আরও অভিজ্ঞতা আছে আমার, সেগুলো আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন আমি মুচিপাড়ার কথা বললাম, তো অন্য একটা ভোটে আমার স্ট্রিট থানা এলাকায় একটা ডিউটি ছিল। তো সেখানে একটা বুথ, যেটা আপনি বলছেন যে তারা সাপোর্ট করার জন্য দেয়, তো আমাকে একজন খবর দিলেন। আমার ইনফরমেশন সিস্টেম খুব ভালো কাজ হতো, লোকে খবর দিয়ে দিতেন যে ওখানে একজন লোক এরকম আর্মস নিয়ে বসে আছে, ব্যাগে আর্মস আছে। তো আমি গেলাম, তো ব্যাগ নিয়ে সরে যেতে চাইছিল, ধরলাম, দেখলাম যে আর্মস পেলাম, এসে অ্যারেস্ট করে রেখে দিলাম। তারপরে আর একটা জায়গায়, এখানে কলেজ স্ট্রিটের এখানে একটা বুথে একটা খবর বললাম যে একজন লোক 6বার ভোট দিয়েছে, আবার ভোট দিতে এসছে। 6বার ভোট দিয়েছে ইতিমধ্যে। তো আমি গেলাম, আমি লোকজন নিয়ে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, তারপরে ওকে অ্যারেস্ট করে নিলাম। অ্যারেস্ট করে নিয়ে এসে থানায় রাখলাম। তা আমি বাড়িতে আসতাম, কমিশনার আমাকে ফোন করলো যে এরকম কোনো লোককে তুমি অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, অ্যারেস্ট করেছি। তো বলছে, উনি একটা পার্টির নাম করলেন যে এই পার্টি থেকে ওনাকে বেল দেওয়ার জন্য কথা বলছে। আমি বললাম যে উনি তো ও পার্টির লোক নয়। ওনাকে আমি জিজ্ঞাসাবাদ করেছি, উনি বলছেন যে মানে যারা পাঠিয়েছে ধরা পড়লে অন্য পার্টির নাম বলতে পারে, রিগিংয়ে এত পরিকল্পিত। তো আমি বললাম যে না, আমি ওকে নিজে জিজ্ঞাসাবাদ করেছি, আপনি খোঁজ নিন। ও নিজে বলছে যে ও পার্টির লোক নয়, অন্য পার্টির লোক। তো এরকম আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি ছাড়িনি তাকে। মানে যে একাধিকবার ভোট দেবে এবং শাসক দলের লোক হলে সেখানে পুলিশ অফিসাররা, প্রিজাইডিং পুলিশ অফিসার সাহায্য করবে, এগুলো আমি দেখেছি। আবার চাপ এসেছে ভোটের দিনে আপনার উপরে কখনো চাপ? দেখুন, আমি তো আবারও বলছি, আমার উপরে কেউ চাপ দেওয়ার সাহস করতো না, মানে কারো চাপ আমি সহ্য করতাম না। আমি তো বললাম, যার জন্য আমার প্রথম পোস্টিংয়ে আমার 1 মাসের মধ্যে ট্রান্সফার হয়েছে। কোনো লাইফ থ্রেট? হ্যাঁ, শিলিগুড়িতে যখন আমি ছিলাম, তখন ধরুন আমার একটা নীতি ছিল যে আমার সঙ্গে দেখা করতে এসে কেউ আমি দেখা করিনি ফিরে দিয়েছি এখনও বলতে পারবে না, আমার পুরো চাকরি জীবনে একজনও বলতে পারবে না। তো রাত 1:30, একটু রাত পর্যন্ত কাজ করে গিয়ে শুয়েছি। তো আমার নিচে যারা লোক ছিলেন পাহারা, তারা বললেন যে একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো আমার যেহেতু নীতি, আমাদের কাছে দেখা করতে আসলে যখনই আসলে দেখা করব। তো আমি আবার জামা কাপড় পরে রাত 1:30টার সময় নিচে আসলাম, 2টো বেজে যাচ্ছে। তো উনি
কথা বলতে চাইলেন যে উনি একাই কথা বলবেন, কারোর সামনে বলবেন। তো আমি প্রহরীদের সরিয়ে দিয়ে একাই কথা বললাম। তখন উনি বললেন যে আজকে বিহারের গলগলি একটা মিটিং হয়েছে এবং সেখানে আপনাকে মার্ডার করার জন্য পরিকল্পনা হয়েছে, তাতে সুপারিশ দেওয়া হচ্ছে লোককে, এবং যারা মিটিং করেছে তাদের 2-3 জন এখনও ওখানে আছে। তা আমি তো সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, বিহারে ঢুকে ওখান থেকে 3 জনকে তুলে নিয়ে চলে আসলাম শিলিগুড়িতে। তো এটা হয়েছে, লাইফ থ্রেট অনেকবার হয়েছে। এবং কেউ যদি খুব সৎভাবে কাজ করেন তাহলে গুন্ডা বদমাশরা, রাজনৈতিক নেতারা, স্মাগলাররা, কালোবাজারিরা তো আপনার উপর সন্তুষ্ট হবেন না। অতএব ওরা যখন আপনাকে ঘুষ দিতে চাইবে, আপনি ঘুষ নেবেন না। শিলিগুড়িতে ওটা হয়েছিল, প্রথমে আমাকে ঘুষ দিতে চেয়েছিল। আমি যেহেতু ঘুষ নেই না, তখন রাজনৈতিক নেতাদের টাকা দিতে চেয়েছিল। যেহেতু আমার মুখ্যমন্ত্রীর কথা পোস্টিং হয়েছিল, ট্রান্সফারও তারা করতে পারেনি, তখন গুন্ডা বদমাশদের টাকাতে আমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তো এটা হবেই। তা কোথাও কি মনে হয় এই যে বারবার এরকমভাবে যখন আপনারা বিপদের মধ্যে ঢুকে যখন আপনারা কাজ করছেন, নিজেদের জীবনকে আপনারা বাজি রেখে কাজ করছেন, তারপরে যখন কখনো কোনো অফিসারের ওপর যখন প্রশাসনিক চাপ আসে, তখন সেটা তো দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক, কিন্তু আমি যদি নিরপেক্ষভাবে আইনত কাজ করি, আপনি মন্ত্রী আছেন, আপনার অসুবিধা হচ্ছে, তা আপনার তো আমার উপর রাগ হবেই। তো আমি এগুলো জানি যে এগুলো হবে, যার জন্য আমার তো বললাম যে অনেকবার ট্রান্সফার হয়েছে, 1 মাসের মধ্যেও ট্রান্সফার হয়েছে, এবং আমার বিরুদ্ধে একাধিকবার প্রসিডিং হয়েছে। আমার বিরুদ্ধে একটা প্রসিডিং শুরু করেছিল, আমি হাইকোর্টে গেলে হাইকোর্ট 1 টাকা কস্ট ইম্পোজ করেছিল। খবরের কাগজে, টিভি চ্যানেলে খুব আলোচনা হয়েছিল যে সরকারের 1 টাকা জরিমানা হয়েছে। তো আমার অনেকবার হয়েছে। তো তারা যারা শাসন ক্ষমতায় থাকে, দল মত নির্বিশেষে তারা চায় তারা যা বলবে তাই করতে। তারাই তার মানে কন্ট্রোল করার চেষ্টাটা করছে। হ্যাঁ, তারা সবসময় করে, এবং তাদের কথা শুনে যারা কাজ করে। উড়িষ্যা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে, আপনি চাইলে আপনি দেখাতে পারবো। ও হাইকোর্টে জজ সাহেব বলছেন যে যারা খুব অসৎ অফিসার, তাদের বিরুদ্ধে শাসক দলের লোকেরা কোনো ব্যবস্থা নেয় না, কারণ তারা শাসক দলের নেতাদের সন্তুষ্ট করে চলে। কিন্তু যারা খুব সৎ অফিসার, অন্যায় আদেশ পালন করে না, তাদের বিরুদ্ধেই প্রসিডিং করা হয়, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়। এটা হাইকোর্টের একটা জাজমেন্টও আছে। আর তাহলে এবার একটা কথা বলি, এই যে আমি আজকে এই যে অজয়পাল শর্মারই কথা দিয়ে বলি, এবং তিনি যখন এলেন, তিনি তার দায়িত্বটা পালন করতে এলেন, তিনি কাজ করছেন, দেখা গেল যে শাসক দলের পক্ষ থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেল, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ, তার সম্পর্কে বিভিন্ন ধরনের পোস্ট, এরকম ঘটনারও তো মুখোমুখি হতে হয়। দেখুন, আমি যদি পাবলিক লাইফে থাকি, তো তাহলে আমার ব্যক্তিগত জীবন পরিষ্কার রাখতে হবে, নাহলে অন্য লোক সুযোগ পেলে কেন বলবে না? তা আমি যদি ব্যক্তিগত জীবনে কোনো পাপ না করি, তাহলে দেখাতে পারবে না, আমাকে দেখান না।